Hi everybody, welcome to my YouTube channel Learn English in Bengali. I am Fatik Sheikh and you are watching my YouTube channel named Learn English in Bengali. Today I am going to discuss about a class on English grammar, that is phrasal verbs or group verbs, with all of you. So you are all requested to listen my class attentively so that you can obtain some knowledge from this class. আজকে আমরা ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব সম্বন্ধে জানব। ফ্রেজাল ভার্ব কি এবং ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটা কি, ফ্রেজাল ভার্ব কাকে বলে সে বিষয়ে উদাহরণ সহ বিস্তারিত জানব। তো ক্লাসটি শুরুর আগে প্রথমে বলি যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে যদি আপনাদের আগ্রহ জন্মায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা করে লাইক দেবেন এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গালি এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি এই চ্যানেলটিতে আপনাদের সাবস্ক্রিপশন হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার সাবস্ক্রাইব করার দরকার নেই। তার জন্য অলরেডি যদি সাবস্ক্রিপশন হয়ে থাকে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্বন্ধে অনেক কিছু জানবো, উদাহরণ সহ প্র্যাকটিস করব। তাহলে ফ্রেজাল ভার্ব আর গ্রুপ ভার্ব, তাহলে ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ ভার্ব কি বা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের সংজ্ঞাটা কি সে বিষয়ে বিস্তারিত আগে জেনে নিই, তারপরে উদাহরণ সহ ফ্রেজাল ভার্বের ব্যবহারগুলো আমরা বাক্যে প্রয়োগ করব। তো প্রথমে দেওয়া আছে কি যে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব আর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি বা ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটা কি। তাহলে ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটাই বলতে গেলে বা ফ্রেজাল ভার্ব কি প্রথমে আমাদেরকে বলতে হয় যে ফ্রেজাল ভার্ব হচ্ছে কতগুলো শব্দ গুচ্ছ যেগুলো কতগুলো ক্রিয়ার কাজকে নির্দেশ করে এবং সেই ক্রিয়ার কাজগুলো যেগুলো নির্দেশ করা হচ্ছে সেগুলো আমরা স্পোকেন ইংলিশে বা ইনফর্মাল টেক্সটে আমরা ব্যবহার করে থাকি। তাছাড়া কি ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্ব যেটা মূল ক্রিয়াপদ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব অথবা প্রিপজিশনের সঙ্গে যুক্ত হয়ে অথবা অ্যাডভার্ব এবং প্রিপজিশন উভয়ের সঙ্গে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কি যে ফ্রেজাল ভার্ব আর মেন ভার্ব, তো মেন ভার্বের যে মানেটি বা মিনিংটি সেটা ফ্রেজাল ভার্ব হয়ে গেলে সেটা কিছুটা থেকে আলাদা হয় বা সম্পূর্ণটাই আলাদা হয়ে যায়। তাহলে ইংরেজিতে ফ্রেজাল ভার্বের ডেফিনেশন বা সংজ্ঞা বলতে গেলে আমাদেরকে প্রথমে লিখতে হবে কি যে ফ্রেজাল ভার্বস আর ফ্রেজেস ফ্রেজাল ভার্বস আর ফ্রেজেস। ফ্রেজাল ভার্ব হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, সে ফ্রেজেসগুলো কি করে দ্যাট ইন্ডিকেট যেগুলো নির্দেশ করে বা ইঙ্গিত করে, কি ইঙ্গিত করে অ্যাকশনস যেগুলো ক্রিয়ার কাজ সেটাকে ইঙ্গিত করে বা তুলে ধরে। তাহলে ফ্রেজাল ভার্বস আর ফ্রেজেস দ্যাট ইন্ডিকেট অ্যাকশনস। আচ্ছা, এই ফ্রেজাল ভার্বগুলো কি করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দে আর জেনারেলি ইউজড ইন স্পোকেন ইংলিশ or informal texts। তাহলে এই যে ফ্রেজাল ভার্বগুলো সেগুলো সাধারণত কি করা হয় ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অথবা ইনফর্মাল বা আনঅফিশিয়াল লেটারের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার ফ্রেজাল ভার্বের যে মূল সংজ্ঞাটা সেটা কি। তাহলে ফ্রেজাল ভার্ব ইজ এ ভার্ব, মানে ফ্রেজাল ভার্বটাও হচ্ছে একটা ভার্ব কিন্তু মূল ভার্ব থেকে সেটা আলাদা। মূল ভার্বে যেটা মানে হবে বা মিনিং হবে ফ্রেজাল ভার্বের মানেটা সেটা থেকে আলাদা হয়ে যাবে। ফ্রেজাল ভার্ব তৈরি হবে
মূল ভার্ব তার সঙ্গে অ্যাডভার্বও থাকতে পারে অথবা প্রিপজিশনও থাকতে পারে অথবা দুটোই থাকতে পারে, দিয়ে ফ্রেজাল ভার্বটা তৈরি হবে। কিন্তু সেক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হয়ে গেলে মূল ভার্বের যে মিনিং, অর্থ বা মানে, সেটা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে মানেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাহলে ইংরেজিতে এর ডেফিনেশনটা বলতে গেলে কি পাবো, যে ফ্রেজাল ভার্ব ইজ এ ভার্ব, ফ্রেজাল ভার্ব ইজ এ ভার্ব that is made up of a main verb, that is made up of a main verb। সেটা ফ্রেজাল ভার্বটা কি, ফ্রেজাল ভার্বটা হচ্ছে একটা ভার্ব যেটা তৈরি হয় মেন ভার্ব থেকে, দ্যাট ইজ মেড আপ অফ এ মেন ভার্ব। তার সঙ্গে সঙ্গে কি কি থাকবে, টুগেদার উইথ অ্যান adverb, together with an adverb or a preposition, or a together with an adverb or a preposition or both। তাহলে এই যে ফ্রেজাল ভার্ব সেটা কি মেন ভার্ব থেকে তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি কি থাকছে, অ্যাডভার্ব অর্থাৎ অব্যয় পদ থাকছে এবং প্রিপজিশন থাকছে অথবা দুটোই থাকছে। আচ্ছা, এই ফ্রেজাল ভার্বগুলোর মানের ক্ষেত্রে কি হয়, যে টাইপিক্যালি বা মূলত বা সাধারণত, টাইপিক্যালি দেয়ার মিনিং ইজ নট অবভিয়াস, টাইপিক্যালি দেয়ার মিনিং ইজ নট অবভিয়াস, তাদের মানেগুলো মানে অর্থাৎ ফ্রেজাল ভার্বের মানেগুলো সেগুলো স্পষ্ট নয়। অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট। টাইপিক্যালি দেয়ার মিনিং ইজ নট অবভিয়াস ফ্রম দ্য মিনিংস অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, ফ্রম দ্য মিনিংস অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, from the meaning of the individual words themselves। এ হচ্ছে ফ্রেজাল ভার্বের সংজ্ঞা বা ফ্রেজাল ভার্ব কি কাকে বলে সেটা আমরা জানলাম। মানেটা কি হলো, যে টাইপিক্যালি দেয়ার মিনিং ইজ নট অবভিয়াস, অর্থাৎ মানেটা কি, যে মূল ভার্বের যে মানেটা সেটা ইজ নট অবভিয়াস, সেটা স্পষ্ট নয়, ফ্রম দ্য মিনিংস অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। তাহলে এই যে ফ্রেজাল ভার্বের ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস দেমসেলভস, এই যে ইন্ডিভিজুয়াল মানে ফ্রেজাল ভার্বের যে মানেটা সেটা মূল ভার্বের মানে থেকে আলাদা। ধরা যাক বা সাপোজ আমরা মনে করতে পারি কি, যেমন একটা ক্রিয়াপদ বা ভার্ব হচ্ছে পাবলিশ। পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, এটা হচ্ছে একটা মূল ক্রিয়াপদ। তো আর কি মানে পাবলিশ বুঝায়, তো ফ্রেজাল ভার্ব সেটা আনবে কি, ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা বা পাবলিশ বোঝায়। তো মূল ভার্ব হচ্ছে কি ব্রিং, তো ব্রিং মানে এটা মূল ভার্ব, মেন ভার্ব। তো ব্রিং মানে কি, ব্রিং মানে আনা বোঝায়, কিন্তু ব্রিং এর সঙ্গে যখন প্রিপজিশন যুক্ত হয়ে যাচ্ছে কি ব্রিং আউট, তখন পুরোপুরি মানেটা আলাদা হয়েছে। মানে কি হচ্ছে তখন, ব্রিং আউট মানে প্রকাশ করা, তার নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিম কি হচ্ছে, পাবলিশ। তো এ হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের সংজ্ঞা বা ডেফিনেশন। তাহলে প্রথম থেকে দেখে নেওয়া যাক মানেটা কি দাঁড়ালো, যে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব আর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি বা ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটা কি। উত্তরটা হচ্ছে কি, যে ফ্রেজাল ভার্বস আর ফ্রেজেস, ফ্রেজাল ভার্বস হচ্ছে শব্দগুচ্ছ দ্যাট ইন্ডিকেট, সেই শব্দগুচ্ছগুলো ইঙ্গিত করে বা নির্দেশ করে অ্যাকশনস, কাজ বা ক্রিয়ার কাজ বা কর্মটাকে নির্দেশ করে বা তুলে ধরে। সেই ফ্রেজাল ভার্বগুলো কি, দে আর জেনারেলি ইউজড, সেই ফ্রেজাল ভার্বগুলো সাধারণত ব্যবহার করা হয় ইন কোন কোন ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ কথা বলার ক্ষেত্রে, আর অথবা ইনফর্মাল টেক্সট, আমরা যে আনঅফিসিয়াল চিঠি লিখি বন্ধুদের ক্ষেত্রে হোক, এনভায়রনমেন্টাল বা ন্যাচারাল বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে হোক, আমরা যে
কথোপকথন বা চিঠি লিখি সেগুলোকে বলা হচ্ছে ইনফর্মাল। তো মানে অফিসিয়ালি নয়, অফিসিয়ালি হলে সেটা ফর্মাল হবে। তো ইনফর্মাল ক্ষেত্রে, ইনফর্মাল টেক্সটের ক্ষেত্রে অথবা কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ইংরেজিতে, সেক্ষেত্রে আমরা ফ্রেজাল ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। তো ফ্রেজাল ভার্ব ইজ এ ভার্ব। ফ্রেজাল ভার্বটার সংজ্ঞাটা কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ক্রিয়াপদ দ্যাট ইজ মেড আপ, যেটা তৈরি হয় কি থেকে? অফ এ মেন ভার্ব, একটা মূল ভার্ব থেকে তৈরি হয়। তার সঙ্গে সঙ্গে কি থাকছে? টুগেদার উইথ, তার সঙ্গে থাকছে কি? অ্যান অ্যাডভার্ব, একটা ক্রিয়া বিশেষণ থাকতে পারে, অব্যয় পদও থাকতে পারে, অ্যাডভার্ব অথবা অরে প্রিপজিশন, সংযোজক না, সমন্বয় সূচক অব্যয় পদ। তাহলে কি? অব্যয় পদ অথবা সমন্বয় সূচক অব্যয় পদের সঙ্গে মূল ভাব যুক্ত হয়ে ফ্রেজাল ভাব তৈরি হয়। অর বোথ, অথবা উভয় থাকতে পারে, সেখানে মূল ভার্বের সঙ্গে অ্যাডভার্বও থাকতে পারে অথবা প্রিপজিশন থাকতে পারে, দিয়ে এই দুটো মিলিয়ে তৈরি হবে কি? ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এর মানেটা কি বোঝাচ্ছে? যে টাইপিক্যালি দেয়ার মিনিং ইজ নট অবভিয়াস, প্রধানত তাদের মানেটা স্পষ্ট নয় বা পরিষ্কার নয়, ফ্রম দ্য মিনিংস অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস দেমসেলভস, মানে মূল ভার্বের, মূল ক্রিয়াপদের যে মানেটা, সে মানেটা যখন ফ্রেজাল ভাব হয়ে যাবে ভাবটি, তখন সেটা মূল ভাব থেকে মানেটা পুরোপুরি স্পষ্ট হবে না বা আলাদা হয়ে যাবে। মূল ভার্বের যা মানে সেটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা কতগুলি ফ্রেজাল ভার্বের ব্যবহার বাক্যে প্রয়োগ করে উদাহরণ সহ শিখব। তো এবার কি দেওয়া আছে? রিরাইট দ্য সেন্টেন্সেস, পুনরায় বাক্যগুলোকে লিখতে হবে রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, যে সমস্ত শব্দগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে পুনরায় আবার সেই শব্দগুলোকে পাল্টে লিখতে হবে। কি দিয়ে পাল্টাতে হবে বা বদলাতে হবে? উইথ প্রপার ফ্রেজাল ভার্বস, উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে, ফ্রম দ্য লিস্ট, যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে। চেঞ্জ দ্য ফর্মস, প্রয়োজনে ফ্রেজাল ভার্বের রূপের পরিবর্তন করতে হবে, ইফ নেসেসারি, যদি দরকার হয়। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? যে ফ্রেজাল ভার্বে প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে টেন্স, ভয়েস এগুলো জানতে হবে, তার গঠনগুলো জানতে হবে, এবং যে টেন্স বা যে ভয়েসে দেওয়া আছে সে অনুযায়ী ক্রিয়াপদের যে রূপ, সেটা প্রেজেন্ট ফর্মে আছে না তার সঙ্গে এস যুক্ত আছে, না আইএনজি যুক্ত আছে, না পাস্ট ফর্মে আছে, না ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সে অনুযায়ী ফ্রেজাল ভার্বের রূপটিও আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে লিস্টে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে প্রথমে দেখে নিই এবং তাদের মানেগুলো জেনে নিই, তারপরে সেগুলো বাক্যে প্রয়োগ করা হবে। তো প্রথমে দেওয়া আছে কি? পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। তারপরে আছে কল আপ। কল আপ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়া। তারপরে আছে কি? লুক ফর। লুক ফর মানে হচ্ছে খোঁজ করা। তারপরেটি হচ্ছে মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, বুঝতে পারা বা তৈরি করা বোঝায়। মেক আউটের দুটো মানে হবে, বুঝতে পারা বা তৈরি করা, যেটাকে প্রিপার বলা হয় বা আন্ডারস্ট্যান্ড। তারপরেরটি আছে কি? লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা বা লালন পালন করে কাউকে বড় করে তোলা। তারপরে আছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। ব্রেক ডাউন। ব্রেক ডাউন হচ্ছে ফেল্ড, ব্যর্থ হওয়া। ব্রেক ডাউন ভেঙে পড়া বা ব্যর্থ হওয়া বুঝায়, এক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যর্থ হওয়া। তারপরে আছে কি? ব্রেক আপ। ব্রেক আপ মানে হচ্ছে শেষ হওয়া বা সমাপ্ত হওয়া। তারপরে ফ্রেজাল ভার্বটি হচ্ছে কি? লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। লুক মানে এমনি দেখা বোঝায়, কিন্তু তারপরে যদি প্রিপজিশন ইনটু থাকে তখন সেটা ফ্রেজাল ভার্ব হয়েছে এবং মানেটা হয়ে যাচ্ছে পুরোপুরি আলাদা, তদন্ত করা বোঝায়। তারপরে আছে কি? গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। তো এমনি গিভ এটা মূল ভার্ব, গিভ মানে দেওয়া বোঝায়, তার সঙ্গে যদি অ্যাওয়ে থাকে প্রিপজিশন তাহলে সেটা ফ্রেজাল ভার্ব হয়েছে এবং মানেটি পুরোপুরি আলাদা হয়েছে। ডিস্ট্রিবিউট বিতরণ করা বোঝাচ্ছে। তারপরে আছে কি? কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে যে কারোর সঙ্গে হঠাৎ ভিজিট করা বা সাক্ষাৎ করা বা দেখা করা বোঝায়। কল অ্যাট দেখা করা বা সাক্ষাৎ করা। তারপরে আছে ওয়ার্ক ফর। ওয়ার্ক ফর মানে হচ্ছে সেবা করা বা কারোর উদ্দেশ্যে বা কারোর হয়ে কাজ করা।
তারপরে ফেজাল ভাবটি আছে কি কল ইন। কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো বা ডেকে আনা বোঝায়। কল ইন, কল মানে এমনি ডাকা, আর তারপরে যদি প্রিপোজিশন থাকে ইন তখন মানে হচ্ছে ডেকে পাঠানো বোঝায়, কল ইন। তারপরে হচ্ছে সেট আপ। সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তারপরে ফেজাল ভাবটি হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। তো এই হচ্ছে ফেজাল ভাব। এবং এই সমস্ত ফেজাল ভাবগুলো নিচে যে সেন্টেন্স দেওয়া আছে এবং যে সমস্ত ক্রিয়াপদগুলো নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো রিপ্লেস করে তার সঠিক ফেজাল ভার্বের রূপ বসিয়ে সেগুলোকে লিখতে হবে। তো এবার আসা যাক উদাহরণে। তো 1 নম্বরে কি দেওয়া আছে, অমল ইজ সার্চিং ফর এ জব। অমল একটি কাজের খোঁজ করছে। খোঁজ করছে, তাহলে খোঁজ করার কাজটি চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ক্রিয়ার কাজটি চলছে। অমল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ম অনুযায়ী তারপরে বসছে ইজ, তারপরে মূল ভার্ব সার্চ এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়েছে। তাহলে এই বাক্যটি দেওয়া আছে কিসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে সার্চ, তার সঙ্গে আইএনজি যুক্ত আছে সার্চিং। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভার্বটি বসবে সেক্ষেত্রেও ফেজাল ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সার্চিং মানে হচ্ছে খোঁজ করা, সার্চ ফর। তাহলে কি মানে আমরা এখানে ফেজাল ভার্ব পেলাম, সার্চ ফর, লুক ফর। লুক ফর মানে খোঁজ করা। তাহলে এখানে বসাতে হবে লুক ফর এবং সেক্ষেত্রে লিখতে হবে কি লুকিং ফর, কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। তাহলে অমল ইজ লুকিং ফর এ জব। তাহলে উত্তরটি হচ্ছে কি যে অমল ইজ লুকিং ফর এ জব। অমল একটি কাজের খোঁজ করছে। তাহলে সার্চিং ফর তার পরিবর্তে বসলো ফেজাল ভার্ব কি লুক ফর। এখানে লুক ফর এটা একটা ফেজাল ভার্ব। 2 নম্বর সেন্টেন্স, হিজ ইয়ংগেস্ট ডটার টেক্স কেয়ার অফ হিম। তার ছোট মেয়ে, কনিষ্ঠতম মেয়ে, টেক্স কেয়ার অফ হিম। টেক্স কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ। তো যাই হোক, এটা হিজ ইয়ংগেস্ট ডটার টেক্স কেয়ার অফ হিম, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। সাবজেক্ট হচ্ছে হিজ ইয়ংগেস্ট ডটার, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে এখানে। তাহলে এর যে ফেজাল ভার্বটি বসবে এর সঙ্গেও এস বাই এস যুক্ত করতে হবে। তো টেক কেয়ার অফ এটা একটা ফেজাল ভার্ব। টেক কেয়ার অফ এটা মানে যত্ন নেওয়া। তাহলে তার ছোট মেয়ে বা কনিষ্ঠ মেয়ে তার যত্ন নেয়। তো কি আর মানে ফেজাল ভার্ব যেটার মানে যত্ন নেওয়া বোঝাবে, টেক্স কেয়ার অফ এটা যত্ন নেওয়া। তাহলে এখানে ফেজাল ভার্বটি দেখতে হবে কি মানে যত্ন নেওয়া। লুক আফটার যত্ন নেওয়া বা দেখাশোনা করা। তাহলে এখানে ফেজাল ভার্বটি পাবো কি লুক আফটার। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া বোঝায়। তাহলে লুক আফটারের সঙ্গেও এখানে এস যুক্ত হবে, লুকস আফটার, যেহেতু এটা এস যুক্ত আছে। তাহলে উত্তরটি কি হবে যে হিজ ইয়াংগেস্ট ডটার, হিজ youngest daughter তার কনিষ্ঠতম মেয়ে looks after him। looks after মানে হচ্ছে দেখাশোনা করা, looks after him। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা, তার নিয়ারেস্ট মিনিং ফেজাল ভার্ব সেটা হচ্ছে কি লুক আফটার। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে তাই লুকের সঙ্গেও এস যুক্ত করা হলো, লুকস আফটার। তাহলে উত্তরটা হলো কি যে হিজ ইয়াংগেস্ট ডটার লুকস আফটার হিম, তার কনিষ্ঠতম মেয়ে তার দেখাশোনা করে বা তাকে তার যত্ন নেয়। তবে 3 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্সে কি আছে, দ্য নো ম্যান ক্যান টলারেট দিস ইনসাল্ট। কোন মানুষই এই অপমানটি সহ্য করতে পারে না। এখানে মডাল ভার্ব ক্যান হিসাবে ব্যবহার করা হয়েছে। ক্যান মানে পারা, অ্যাবিলিটি বা দক্ষতা বোঝায়। আর টলারেট এটা হচ্ছে মূল ভার্ব মানে হচ্ছে সহ্য করা। তাহলে টলারেট
এটা মূল ভাব, মেন ভাব সহ্য করা বোঝায়, তাহলে এর ফ্রেজাল ভাব কি মানে সহ্য করা বোঝায়। এবং এটা যেহেতু এর আগে মডেল ভাব ক্যান বসানো হয়েছে, তাই টলারেট এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভাবটি বসবে সেটাও প্রেজেন্ট ফর্মেই বসবে। তো টলারেট মানে হচ্ছে সহ্য করা, তাহলে কি মানে আর সহ্য করা আছে এখানে, পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, এটা ফ্রেজাল ভাব, তাহলে টলারেটের জায়গায় আমরা পুট আপ উইথ বসাবো। তাহলে উত্তরটি হবে নো ম্যান ক্যান পুট আপ উইথ দিস ইনসাল্ট। নো ম্যান ক্যান পুট আপ উইথ দিস ইনসাল্ট, কোনো মানুষই এই অপমান সহ্য করতে পারে না। তাহলে টলারেটের পরিবর্তে ফ্রেজাল ভাব বসানো হলো পুট আপ উইথ। টলারেটটি হচ্ছে মেন ভার্ব বা মূল ক্রিয়াপদ, তার পরিবর্তে ফ্রেজাল ভাব বসলো পুট আপ উইথ। টলারেট যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই পুট আপ উইথ এটাও প্রেজেন্ট ফর্মে বসানো হলো, এর সঙ্গে এস বা এর পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম বা আইএনজি কিছু করা হলো না। সবসময় মনে রাখতে হবে যে মূল ভাবটি যে ফর্মে দেওয়া আছে তার পরিবর্তে যখন সেটাকে রিপ্লেস করব ফ্রেজাল ভাব দিয়ে, মূল ভাবটি যে ফর্মে আছে সেই ফর্মে সেটা বসাতে হবে। 4 নম্বর সেন্টেন্সে কি আছে, এভরিবডি আন্ডারস্টুড মাই স্টেটমেন্ট, প্রত্যেকে আমার বিবৃতি বুঝেছিল বা প্রত্যেকে আমার যে আমি কথোপকথন বা বিবৃতি বা কথা বলেছি সেটা বুঝলো। তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এভরিবডি হচ্ছে সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ড, সরি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম। তো এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এর পরিবর্তে আন্ডারস্টুড এর পরিবর্তে যে ফ্রেজাল ভাবটা বসবে সেটাও হবে পাস্ট ফর্মে বসবে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সেটাকে করতে হবে। তো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, তো তার ফ্রেজাল ভাব কি বুঝতে পারা, মেক আউট, এই মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে এটারও পাস্ট ফর্ম করতে হবে, তখন সেটা কি দাঁড়াবে মেড আউট, পাস্ট ফর্ম হয়ে যাবে মেড আউট। তাহলে এভরিবডি মেড আউট মাই স্টেটমেন্ট, উত্তরটি হবে এভরিবডি মেড আউট মাই স্টেটমেন্ট, প্রত্যেকে আমার বিবৃতি বুঝেছিল, মেড আউট, আন্ডারস্টুড এর পরিবর্তে বসানো হলো মেড আউট। পরের সেন্টেন্স, দ্য লিডার্স অ্যাবান্ডন্ড দ্য স্ট্রাইক, লিডার্স হচ্ছে নেতারা, অ্যাবান্ডন্ড মানে দুটো বোঝায়, একটা পরিত্যক্ত অবস্থায় রাখা বোঝায় বা ত্যাগ করা বোঝায় বা তুলে নেওয়া বোঝায়, আর স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, তাহলে নেতারা ধর্মঘট তুলে নিয়েছিল, অ্যাবান্ডন এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অ্যাবান্ডন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবান্ডন, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে অ্যাবান্ডন, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভাবটি বসবে সেটারও পাস্ট ফর্ম করতে হবে। তো অ্যাবান্ডন্ড মানে হচ্ছে এখানে তুলে নেওয়া বোঝাচ্ছে বা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, স্ট্রাইক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া, তাহলে কি মানে ফ্রেজাল ভাব প্রত্যাহার করে নেওয়া, কল আপ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া, তাহলে এটারও পাস্ট ফর্ম করতে হবে, তখন দাঁড়াবে কি কল্ড অফ, তাহলে দ্য লিডার্স কল্ড অফ দ্য স্ট্রাইক, দ্য লিডার্স কল্ড অফ দ্য স্ট্রাইক, নেতারা ধর্মঘটটি তুলে নিল বা প্রত্যাহার করে নিল, কল্ড অফ মানে তুলে নেওয়া বা প্রত্যাহার করে নেওয়া, এটা একটা ফ্রেজাল ভাব, আর মূল ভাব হচ্ছে অ্যাবান্ডন, তার পরিবর্তে বসানো হলো। পরের সেন্টেন্স, আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1960, আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে, বা আমাদের স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1960 সালে, এটা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, স্কুল তো নিজে নিজে প্রতিষ্ঠা হয় না, কেউ প্রতিষ্ঠিত করেছিল বা কাউরির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী এটা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। আওয়ার স্কুল এটা হচ্ছে অবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে অনুযায়ী ওয়াজ বসেছে, এবং প্যাসিভ ভয়েস যেহেতু এস্টাবলিশড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ক্রিয়াপদের থার্ড ফর্ম, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভাবটি বসবে সেটাও আমাদেরকে থার্ড ফর্মে বসাতে হবে। তো এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, তাহলে এর ফ্রেজাল ভাবটা কি
সেট আপ, সেট আপ মানেও প্রতিষ্ঠা করা। তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেট আপ, সেট আপ, সেট আপ, সেট আপ। তিনটা মানেই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল সব ক্ষেত্রেই সেট আপ মানে প্রতিষ্ঠা করা। তাহলে এখানে উত্তরটি হবে কি যে আওয়ার স্কুল ওয়াজ সেট আপ, আওয়ার স্কুল ওয়াজ সেট আপ ইন 1960। আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। তাহলে এখানে ফ্রেজাল ভার্বটি পাওয়া গেল কি সেট আপ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং এটা কোন মূল ভার্বের পরিবর্তে বসানো হলো এস্টাবলিশ। এই এস্টাবলিশ ভার্বের পরিবর্তে সেট আপ ফ্রেজাল ভার্বটি বসানো হলো। পরের সেন্টেন্স, রহিম ভিজিটেড মাই হাউস ইয়েস্টারডে। রহিম গতকাল আমাদের বাড়ি সাক্ষাৎ করেছিল বা রহিম আমাদের বাড়ি গতকাল এসেছিল, ঘুরে গিয়েছিল, বেরিয়ে গিয়েছিল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভিজিটেড ভার্বের পাস্ট ফর্ম করা আছে। রহিম হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর পরিবর্তে যে ভার্বটি বসবে ভিজিটেড এর পরিবর্তে সেটাও পাস্ট ফর্মে লিখতে হবে। তো ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা ভ্রমণ করা বা দেখাশোনা, হঠাৎ দেখা পাওয়া বোঝায়। তাহলে এর ভিজিটের যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সেটা কি হবে কল অ্যাট। কল অ্যাট, এই কল অ্যাট, কল অ্যাট মানে হচ্ছে দেখে যাওয়া বা ভ্রমণ করা বা হঠাৎ দেখা পাওয়া, এটা বোঝায় কল অ্যাট। তাহলে এটারও পাস্ট ফর্ম করতে হবে। তাহলে পাস্ট ফর্ম কল অ্যাটের হয়ে যাবে কি কল্ড অ্যাট। তাহলে ভিজিটেড এর পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসবে কল্ড অ্যাট। তাহলে উত্তরটি হবে রহিম কল্ড অ্যাট মাই হাউস ইয়েস্টারডে। রহিম কল্ড অ্যাট মাই হাউস ইয়েস্টারডে। রহিম গতকাল আমাদের বাড়ি বেরিয়ে গিয়েছিল বা ভ্রমণ করে গিয়েছিল বা দেখা করে গিয়েছিল আমাদের বাড়িতে। তাহলে ভিজিটেডের এটা ভিজিটেড, এটা মূল ভাব, তার ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব হচ্ছে কি কল্ড অ্যাট। পরের সেন্টেন্স, মিস্টার বাসাক হ্যাজ রিসেন্টলি পাবলিশড এ নিউ বুক। মিস্টার বাসাক বর্তমানে তার একটা নতুন বই প্রকাশ করেছে। করেছে, এছে, এছি, এছ, এছেন এরকম ক্রিয়াপদের রূপ বা আকার যদি আমরা পাই তখন সেটা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মিস্টার বাসাক হ্যাজ রিসেন্টলি পাবলিশড, মিস্টার বাসাক বর্তমানে প্রকাশ করেছে এ নিউ বুক, একটা নতুন বই প্রকাশ করেছে। তাহলে এই যে পাবলিশড এই মূল ভার্বটি আছে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে এর পরিবর্তে যে আমরা ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব সেটাও তার থার্ড ফর্ম ব্যবহার করতে হবে এবং এটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে কি ফ্রেজাল ভার্ব প্রকাশ করা, প্রকাশ করা ব্রিং আউট, ব্রিং আউট, ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে এটার এবার পাস্ট পার্টিসিপল করতে হবে যেহেতু বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মে আছে, সেহেতু ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি ব্রিং, ব্রট, ব্রট। তাহলে ব্রিং আউট, ব্রট আউট, ব্রট আউট। তাহলে পাবলিশডের জায়গায় বসবে কি ব্রট আউট। তাহলে উত্তরটি হবে কি যে মিস্টার বাসাক হ্যাজ রিসেন্টলি ব্রট আউট, মিস্টার বাসাক হ্যাজ recently brought out a new book. Mr. Basak has recently brought out a new book. মিস্টার বাসাক বর্তমানে একটা নতুন বই প্রকাশ করেছেন। তাহলে হ্যাজ পাবলিশড এই ভার্বটির পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসানো হলো কি ব্রট আউট, ব্রিং, ব্রট, ব্রট। এটা যেহেতু থার্ড পারসন সরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে বা থার্ড ফর্মে দেওয়া আছে সে অনুযায়ী ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম করা হলো কি ব্রট আউট। নেক্সট সেন্টেন্স, দ্য ডাঙ্কি হ্যাড সার্ভড। ডাঙ্কি, ডাঙ্কি মানে হচ্ছে গাধা।
দ্য ডাঙ্কি হ্যাড সার্ভড দ্য ফার্মার ফর এ লং টাইম। গাধাটি কৃষকের জন্য দীর্ঘদিন ধরে সেবা করেছিল, বা গাধাটি কৃষকের সেবা করেছিল দীর্ঘদিন ধরে। এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। দ্য ডাঙ্কি এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড হ্যাড বসানো হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে কি সার্ভড, সেবা করা। সার্ভ মানে হচ্ছে সেবা করা, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে সার্ভ। সার্ভ সার্ভ সার্ভড, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে সার্ভের পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও করতে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাখতে হবে ফ্রেজাল ভার্বটিকে। তাহলে কি মানে সেবা করা বোঝাচ্ছে? সার্ভ মানে সেবা করা, তাহলে ফ্রেজাল ভার্ব কি হবে? ওয়ার্ক আউট। দেখা যাক কি আছে এখানে ফ্রেজাল ভার্ব। ওয়ার্ক ফর, সরি ওয়ার্ক আউট না, ওয়ার্ক আউট মানে সমাধান করা বোঝায়, ওটাও একটা ফ্রেজাল ভার্ব। এখানে আছে কি ওয়ার্ক ফর। ওয়ার্ক ফর মানে হচ্ছে সেবা করা, তাহলে এটারও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ওয়ার্কড ফর, এটারও পাস্ট পার্টিসিপল করতে হবে ইডি যুক্ত করে। তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কি বসবে? ওয়ার্কড ফর। তাহলে উত্তরটি হবে কি দ্য ডাঙ্কি হ্যাড ওয়ার্কড ফর, দ্য ডাঙ্কি হ্যাড ওয়ার্কড ফর the farmer. The donkey had worked for the farmer for a long time. গাধাটি কৃষকটির জন্য দীর্ঘদিন সেবা করেছিল। দ্য ডাঙ্কি এটাও পাস্ট পারফেক্ট টেন্সে করা হলো। তাহলে এখানে হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করা হলো। এখানে যে মূল ভাব দেওয়া আছে কি সার্ভড মানে সেবা করা, তার পরিবর্তে যে ফ্রেজাল ভাব সেটা হচ্ছে কি ওয়ার্কড ফর, এটা বসানো হলো। তো দ্য ডাঙ্কি হ্যাড ওয়ার্কড ফর দ্য ফার্মার ফর এ লং টাইম। গাধাটি কৃষকের জন্য দীর্ঘদিন সেবা করেছিল বা দীর্ঘদিন ধরে সেবা করেছিল। তাহলে সার্ভ এটা হচ্ছে মূল ভাব, তার ফ্রেজাল ভাব, তার পরিবর্তে কি বসানো হচ্ছে ওয়ার্কড ফর। নেক্সট সেন্টেন্স, প্লিজ সেন্ড ফর এ ডক্টর। দয়া করে ডাক্তার ডাকো। তো সেন্ড ফর এটা মানে হচ্ছে ডাকা, বা সেন্ড মানে হচ্ছে পাঠানো বা ডাকা বোঝায়। তাহলে কি মানে ফ্রেজাল ভার্ব ডাকা বোঝায়? এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট ইউ, তুমি বা তোমরা, এটা উজ্জ্ব আছে। তো সেন্ড ফর এটা সেন্ড ভার্ব, মূল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও প্রেজেন্ট ফর্মেই হবে। তো ডেকে আনা বা ডাকা, তার ফ্রেজাল ভার্ব হবে কি কল ইন। এই যেখানে আছে কল ইন, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো কল ইন মানে হচ্ছে ডেকে আনা, সেন্ড ফর এর পরিবর্তে বসাতে হবে কল ইন মানে ডেকে আনা। তাহলে উত্তরটি হচ্ছে কি প্লিজ কল ইন এ ডক্টর। প্লিজ কল ইন এ ডক্টর, কল ইন মানে হচ্ছে ডেকে আনা। তো সেন্ড ফর মানেও ডেকে আনা, কল ইন মানেও ডেকে আনা। তাহলে প্লিজ কল ইন এ ডক্টর, দয়া করে একটা ডাক্তার ডাকো, বা দয়া করে ডাক্তার ডেকে নিয়ে আসো, এটা হচ্ছে উত্তর। তাহলে সেন্ড ফর তার পরিবর্তে বসানো হলো কি কল ইন। সেন্ড ফর হচ্ছে ডেকে আনা বা ডেকে পাঠানো, তার ফ্রেজাল ভাব হচ্ছে কি সেন্ড এর পরিবর্তে কল ইন, সেন্ড ফর এর পরিবর্তে কল্ড ইন। নেক্সট সেন্টেন্সে কি আছে? হার হেলথ ফেল্ড, তার স্বাস্থ্যটা ব্যর্থ হয়ে গেল। থ্রু ওভারওয়ার্ক মানে অতিরিক্ত কাজ করার কারণে তার স্বাস্থ্যটা বা দেহটা মূর্ছিত হয়ে গেল বা ব্যর্থ হয়ে গেল। তো ফেল্ড মানে এখানে ব্যর্থ হওয়া বা মূর্ছিত হওয়া, এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। হার হেলথ এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। ফেল্ড মানে ব্যর্থ হওয়া, এটা ভার্বের পাস্ট ফর্ম করা আছে। থ্রু ওভারওয়ার্ক
মানে অত্যধিক কাজ করার কারণে তার স্বাস্থ্যটা ভেঙে পড়লো বা ব্যর্থ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তো ফেল্ড মানে হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে আর কি মানে ব্যর্থ হওয়া ফ্রেজাল ভার্ব, সেটা খুঁজতে হবে আমাদেরকে। ব্রেক ডাউন, এই ব্রেক ডাউন মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে ব্যর্থ হওয়া বা ভেঙে পড়া বা স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়া, যেটাকে এখানে বাক্যটিতে বোঝানো হচ্ছে। ব্রেক ডাউন, তাহলে এখানে ব্রেক ডাউনের পরিবর্তে বসাতে হবে কি, যে ফর্মে দেওয়া আছে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে ফেল্ড, তাহলে ব্রেকের পাস্ট পার্টিসিপল কি বা পাস্ট ফর্ম কি হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ফেল্ড যেহেতু পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম হবে কি, ব্রোক ডাউন, তার ফ্রেজাল ভার্ব হবে তখন ব্রোক ডাউন। তাহলে উত্তরটি হচ্ছে হার হেলথ ব্রোক ডাউন থ্রু ওভার ওয়ার্ক। তাহলে উত্তরটি কি পাওয়া গেল, যে হার হেলথ ব্রোক ডাউন, ব্রোক ডাউন এটা ফ্রেজাল ভার্ব। ব্রেক মানে এমনি ভাঙা বোঝায়, তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়েছে ডাউন দিয়ে, সেটা মানেটা পুরোপুরি মূল ভাব থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে ব্যর্থ হওয়া বা ভেঙে পড়া বোঝাচ্ছে। ব্রোক ডাউন এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা পাস্ট ফর্ম করা হলো যেহেতু ফেল্ড শব্দটি পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে হার হেলথ ব্রোক ডাউন থ্রু ওভার ওয়ার্ক, অত্যধিক কাজ করার কারণে তার স্বাস্থ্যটা ভেঙে পড়ল। নেক্সট সেন্টেন্স, দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার, মানে দমকল বাহিনী যে আগুন নেভায় তাকে ফায়ারম্যান বলা হয়। এক্সটিংগুইশড মানে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, দ্য ফায়ার। তাহলে দমকল বাহিনী কি করলো, ফায়ারম্যান সে কি করলো, আগুনটি নিভিয়ে দিল। এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, অর্থাৎ এই যে এক্সটিংগুইশড ভার্বটি দেওয়া আছে এটা ভার্বের পাস্ট ফর্ম করা আছে। তাহলে এই পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে তারও পাস্ট ফর্ম করে লিখতে হবে। আর দ্য ফায়ারম্যান এটা হচ্ছে সাবজেক্ট, যে আগুন নেভায় তাকে বলা হয় ফায়ারম্যান। তাহলে এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, তাহলে কি আর মানে ফ্রেজাল ভার্ব যেটার মানে হবে নিভিয়ে দেওয়া। এক্সটিংগুইশড এটা পাস্ট ফর্মে আছে, নিভিয়ে দেওয়া হচ্ছে পুট আউট, ফ্রেজাল ভার্ব পুট আউট, এখানে পাওয়া যাচ্ছে কি ফ্রেজাল ভার্ব পুট আউট, পুট আউট মানে নিভিয়ে দেওয়া। তো এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম পুট আউট, পাস্ট ফর্ম হচ্ছে পুট আউট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পুট আউট। তাহলে এক্সটিংগুইশড সেই মূল ভার্বটি রিপ্লেস করে লিখতে হবে কি পুট আউট। তাহলে উত্তরটি লিখতে হবে কি, দ্য ফায়ারম্যান পুট আউট দ্য ফায়ার, মানে দমকল বাহিনী বা যে আগুন নেভায় সে আগুনটি নিভিয়ে দিল। তাহলে এক্সটিংগুইশড এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব পাস্ট ফর্মে বসানো হলো কি পুট আউট। পরের সেন্টেন্স, আই শ্যাল ইনভেস্টিগেট দ্য ম্যাটার, আমি বিষয়টি তদন্ত করব, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। বে, বা, বি, বেন এরকম যদি ক্রিয়াপদের আকার পাওয়া যায় তাহলে সেটা ফিউচার টেন্সে ট্রান্সলেট করতে হয়। আই শ্যাল ইনভেস্টিগেট দ্য ম্যাটার, আমি বিষয়টি তদন্ত করব। তো ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, এটা মূল ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ফিউচার ইনডিফিনাইট টেন্সের নিয়ম হচ্ছে কি, যে সাবজেক্ট তার পার্সন এবং নাম্বার অনুযায়ী শ্যাল বা উইল বসে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ইনভেস্টিগেট মানে তদন্ত করা, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও প্রেজেন্ট ফর্মেই বসাতে হবে। তো ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, তাহলে আর কি মানে তদন্ত করা বোঝাবে ফ্রেজাল ভার্ব লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা। এই যে লুক ইনটু শব্দটি পাওয়া গেল, লুক মানে হচ্ছে দেখা, তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়েছে ইনটু দিয়ে, সেটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে মানে তদন্ত করা। তাহলে লুক ইনটুর প্রেজেন্ট ফর্ম লুক ইনটুই হবে, তাহলে লুক ইনটু ইনভেস্টিগেটের জায়গায় বসাতে হবে।
তাহলে উত্তরটি লিখতে হবে কি যে আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টি তদন্ত করব। তাহলে ইনভেস্টিগেট এটা হচ্ছে মূল ভাব বা মেন ভাব, তার পরিবর্তে ফ্রেজাল ভাব বসানো হলো লুক ইনটু, মানে তদন্ত করা। পরের সেন্টেন্সে কি আছে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, প্রধান শিক্ষক মহাশয় পুরস্কারগুলি বিতরণ করলেন। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। ডিস্ট্রিবিউটেড এটা ভার্বের পাস্ট ফর্ম করা আছে, সেহেতু এটা পাস্ট ইনডিফিনাইটে আছে। আর দ্য হেডমাস্টার এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও পাস্ট ফর্মে বসাতে হবে। তো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা। তাহলে ফ্রেজাল ভার্ব কি মানে বিতরণ করা বোঝাবে, গিভ অ্যাওয়ে। এই গিভ অ্যাওয়ে, এই গিভ অ্যাওয়ে মানেও বিতরণ করা। তাহলে গিভ অ্যাওয়ে বিতরণ করা। তো গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে গেভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তাহলে এখানে ডিস্ট্রিবিউটেড এর পরিবর্তে লিখতে হবে গেভ অ্যাওয়ে। তাহলে উত্তরটি হবে কি দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ, দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ, প্রধান শিক্ষক মহাশয় পুরস্কার বিতরণ করেছিলেন। তাহলে ডিস্ট্রিবিউটেড এটা পাস্ট ফর্মে দেওয়া আছে মূল ভাব, তার পরিবর্তে ফ্রেজাল ভাব বসানো হলো বা গ্রুপ ভাব বসানো হলো গেভ অ্যাওয়ে পাস্ট ফর্ম করে, গিভ গেভ গিভেন। তারপরে সেন্টেন্স হচ্ছে কি দ্য স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM এভরি ডে, স্কুলটি প্রত্যেক দিন বৈকাল 4:30টায় ছুটি হয় বা সমাপ্ত হয়, শেষ হয়ে যায়। তো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। দ্য স্কুল হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে স্কুলটি প্রত্যেক দিন বৈকাল 4:30টায় ছুটি হয়ে যায়। তো ক্লোজ মানে সমাপ্ত হওয়া বা ছুটি হয়ে যাওয়া, এখানে লক্ষ্য রাখতে হবে এস যুক্ত হয়েছে ভার্বের সঙ্গে। তাহলে এর ক্লোজেস এর পরিবর্তে যে ফ্রেজাল ভাব পাবো তার সঙ্গেও আমাদেরকে এস যুক্ত করে বাক্যটিকে পুনরায় লিখতে হবে। তো ক্লোজেস হচ্ছে সমাপ্ত হওয়া বা ছুটি হওয়া। তাহলে কি ফ্রেজাল ভাব মানে সমাপ্ত হওয়া বা ছুটি হওয়া বোঝাবে, ব্রেক আপ, ব্রেক আপ। এই যেখানে শব্দ পাওয়া গেল কি ব্রেক আপ, এই ব্রেক আপ মানে হচ্ছে ছুটি হওয়া বা সমাপ্ত হওয়া বা শেষ হওয়া বোঝায়, ব্রেক আপ। তাহলে এর সঙ্গে এস যুক্ত করতে হবে। তাহলে ফ্রেজাল ভাব রিপ্লেস করলে তখন ফ্রেজাল ভাবটি কি দাঁড়াবে, ব্রেকস আপ। ক্লোজেসের জায়গায় সেটা লিখতে হবে তখন ব্রেকস আপ, যেহেতু ক্লোজের সঙ্গে এস যুক্ত আছে ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী, সেহেতু ব্রেক আপের সঙ্গেও এস যুক্ত করতে হবে, ব্রেকস আপ। তাহলে উত্তরটি হবে কি দ্য স্কুল ব্রেকস আপ, দ্য স্কুল breaks up at 4:30 PM every day, প্রত্যেক দিন স্কুল বৈকাল 4:30টার সময় ছুটি হয়। তাহলে এখানে ক্লোজেস এটা মূল ভাব বা মেন ভাব, তার পরিবর্তে ফ্রেজাল ভাব কি বসানো হলো ব্রেকস আপ। ক্লোজেস এটার সঙ্গে যখন এখানে এস যুক্ত করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী, তাই তার পরিবর্তে যে ফ্রেজাল ভাব বসানো হলো তার সঙ্গে এখানে এস যুক্ত করতে হলো, ব্রেকস আপ। তাহলে ক্লোজেস তার ফ্রেজাল ভাব হচ্ছে ব্রেকস আপ। তাহলে দ্য স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM এভরি ডে, স্কুলটি প্রত্যেক দিন বৈকাল 4:30টার সময় ছুটি হয়ে যায় বা শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দেবেন। যদি চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গলি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার পাশে থাকেন, সঙ্গে থাকেন, তাহলে আমিও এই ধরনের ভিডিও তৈরি করতে আরও বেশি আগ্রহী হব।
তাছাড়া আমার ভিডিওটিতে ক্লাস চলাকালীন যদি স্পিচে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ বা ভ্যালুয়েবল কমেন্টস ইনবক্সে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। আর সর্বশেষে বলি, এখন পর্যন্ত স্কুল কলেজগুলো বন্ধ হয়ে আছে। ছাত্রদের উদ্দেশ্যে, তোমাদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের ভিডিওগুলো, এডুকেশনাল ভিডিও, শিক্ষামূলক ভিডিও তোমাদের ক্ষেত্রে বেশ এখন গুরুত্বপূর্ণ বা প্রযোজ্য। তোমাদের বিশেষ এগুলো কাজে লাগবে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and keep patience while you are watching my video, as there might be any advertisements on my video, so ignore them and watch my video attentively as well as carefully. Thank you for watching my video. Have a nice day. Take care. Bye.